একটা প্রবাদ আছে যে হক কথা বললে ঠক করে লাগে। মানে আপনি দেখবেন যে একটা মানুষকে অসংখ্য সমালোচনা করা হচ্ছে, সে হাসি মুখে সব সমালোচনা মেনে নিচ্ছে। আপনি মনে করলেন লোকটা তো সেই, ওকে তো সমালোচনা করলে কিছুই বলে না, খুবই ওপেন মাইন্ডেড, সব মেনে নিচ্ছে। এখন ব্যাপারটা এরকম হইতে পারে যে আপনি তাকে নিয়ে যা বলছেন সবই নির্জলা মিথ্যা কথা, এজন্য সে সব হাসি মুখে মেনে নিচ্ছে। যেই মুহূর্তে দেখবেন সে কোনো একটা বিষয়ে কিছু একটা বলছেন, তেলে বেগুনে জ্বলে উঠছে, তো ওইটাকে বলা হয় কি যে হক কথা বললে ঠক করে লাগে। মানে ওই সমালোচনাটা মানুষের গায়ে লাগে যেটার পিছনে কোনো এক রকমের সত্যতা আছে। এই কথাটা আমি রিসেন্টলি টের পাইলাম, আমাদের পুরা বাঙালি জাতির দিকে মনে হয় চলে আসলো কথাটা আবারও। তো আমি জানি না যে আপনারা ভিডিওটা দেখছেন কিনা, আমি ওইটাকে রি-আপলোড করবো না, কারণ কপিরাইট আছে কিনা জানি না। বাট আপনারা হয়তো দেখে থাকবেন, নাহলে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন যে একজন বিদেশি, কোন দেশের লোক আমি ভুলে গেছি, কিন্তু উনি বাংলাদেশে ট্রাভেল করতে আসছিলেন। আসার পরে উনি একটা ছোটোখাটো রিলস বা ক্লিপস বানাইছেন, যেখানে রাস্তাতে বাংলাদেশের বাস কীভাবে চলে সে বিষয়ে তিনি তার ফোন দিয়ে ভিডিও করছেন আর কি। যে কি একটা কিছু আছে, ওভারব্রিজ থেকে করছেন, যে অনেকগুলো বাস বিভিন্ন ডিরেকশনে, যেন হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং তার পোলারাইজেশন, বাসগুলো বিভিন্ন ডিরেকশনে একই রাস্তার মধ্যে পুরো রাস্তা জ্যাম করে রাখছে, এর মধ্যে রাস্তা পিলপিল করে মানুষ পার হচ্ছে। তারপর তিনি কিছু ভিডিও করছেন যেখানে দেখা যাচ্ছে যে দুইটা বাসের চিপা দিয়ে মানুষ কীভাবে পার হচ্ছে, কি রিস্কি একটা বিজনেস। তারপরে ড্রাইভাররা যেভাবে গাড়ি চালাচ্ছে সেটা তো আনবিলিভেবল। আসলে ড্রাইভাররা তো আমাদের দেশে বাসের ড্রাইভার কীভাবে গাড়ি চালানো শিখে তো আমরা জানি, হেল্পার থেকে ওস্তাদ হন। তো সব কিছুতে ফ্ল আছে, আমাদের প্রচুর ফ্ল আছে। এবং আমি মনে করি যে এগুলো যে আমাদেরকে দেখতে হচ্ছে, যে একজন বিদেশি ভিডিওটা বানিয়েছেন, ওটা কমেন্ট সেকশনের কাহিনীতে আমি পরে আসতেছি, কিন্তু আমি একজনকে দায়ী করতে চাই এই বিষয়ে। এই বিষয়ে আমি দায়ী করব একজন মুক্তিযোদ্ধা যিনি পরে পচে গেছেন, সেই শাহজাহান খানকে। অনেক প্রবলেমের অনেক ধরনের সলিউশন করার চেষ্টা করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনটা একটা জেনুইন আন্দোলন ছিল। অফকোর্স সরকার ফেলার চেষ্টা করা হয়েছিল সেটাকে আশ্রয় করে, পরে এটা তখন হয়ে গেলে ভালো হতো, এটাও আমি মেনে চলি যে আসলে আমাদের উচিত ছিল 14 সালের পরে সরকারটাকে কোনোভাবে নামানো, যাতে করে বিএনপি অর এনিওয়ান ক্ষমতায় আসতে পারে, কারণ তাতে করে দেশের মঙ্গল হইতো। এই বর্তমানের হজবরল অবস্থা হইতো না, এত মানে ফায়ারিং খুনাখুনি 18 সালে হয়তো হইতো না। বাট সে আলাদা ডিসকাশন। আপনি আওয়ামী লীগার হইতে পারেন, মনে করতে পারেন যে বাংলাদেশে তো আওয়ামী লীগ চলে গেলে অন্যরা উঠবে, বদমাশরা উঠবে। উঠতে দিবেন, বদমাশ উঠবে, এটা তো গণতন্ত্রের প্রথা। বদমাশ উঠে না, আমেরিকাতে উঠে না বদমাশ, তো বদমাশ উঠবে, আপনি 5 বছর পরে বদমাশ ফেলবেন, আপনারা বিরোধী দলের ভূমিকা তখন পালন করবেন। এত তো সমস্যা নাই, ভয় তো নাই এত কিছু। এবং তারপরে যদি আপনাদের প্রতি কিছু একটা হইতো তাহলে পুরা সেন্টিমেন্ট পাইতেন। বাট ওগুলো আলাদা আলোচনা, ওগুলাতে আমরা আজকে না ঢুকি। কিন্তু শাহজাহান খান যতদিন ওই পরিবহন যত শ্রমিক আছে তাদেরকে যতদিন কন্ট্রোল করতে পারছে, একটা কাজের কথা বলে ওটাকে কাজে লাগানো যায় নাই। কিছু হইলেই পরিবহন শ্রমিকরা ধর্মঘট দিচ্ছে, যেটা একদিক থেকে ভালো সাইন। আমি এটা অ্যাপ্রিসিয়েট করতাম যে শ্রমিকদের মধ্যে শুধুমাত্র পরিবহন শ্রমিকরা নিজেদের অধিকারের জন্য কিছু একটা করতে পারে, যে ঠিক আছে আমাদের বাসের ভাড়া তুমি বাড়াইতে দিবা না, তো আমরা বাস চালাবোই না। এই জিনিসটা করার অ্যাবিলিটি তাদের আছে, হয়তো শাহজাহান খানরা ছিল দেখেই আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যে আমাদের রাস্তাগুলোকে সাইজ করতে পারি নাই। স্টুডেন্টরা কি সুন্দর করে রাস্তা চালাচ্ছিল, আমি তখন একটা হ্যান্ডিক্যাম নিয়ে ঢাকার মধ্যে টই 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 করে ঘুরতেছি, সব জায়গাতে ভিডিও করতেছি, মানে ওই নিরাপদ সড়ক আন্দোলনের সময় আর কি। এবং মিরপুরে যখন ফার্স্ট ব্লাড ড্র করা হলো তখন আমি ওইখান থেকে খুব কাছে একটা জায়গাতে ছিলাম আর কি, দোতলায় ছিলাম। আমি সারাদিন দৌড়াদৌড়ি করছি ঢাকা বাইরে থেকে এসে, আর ওই সময় আমি সামান্য একটু সময়ের জন্য একটা রেস্টুরেন্টের টেবিলে মাথা রেখে একটু ঘুমায় পড়ছি। এর মধ্যে হেলমেট বাহিনী এসে এই মারামারি করে চলে গেছে। আমি তা উঠে বুঝতে পারছি বাইরে একটা কিছু হচ্ছে, বেরোতে হয়তো দেখি যে মানে ইটস অল ডান। এবং পরে জানতে পারলাম যে আসলে ওইটাই ছিল প্রথম অ্যাটাক, যে নিরাপদ সড়ক আন্দোলনে হেলমেট বাহিনীরা এসে রক্তাক্ত করলো ছাত্রদেরকে। ইভেন তার কিছুক্ষণ আগে হচ্ছে আমি আরেকটা ভালো পজিশন বের করে রেস্টুরেন্ট আমি যাচ্ছিলাম, বেটার পজিশন বের করে ভিডিও করতেছিলাম, এবং তারপরে রেস্টুরেন্ট তারাই দিচ্ছিল আমাকে যে না স্যার আপনি এখানে আসলে ক্যামেরা রাখতে পারবেন না। সো আমি ইভেন অনেক জায়গাতে আমি টিস্যু পেপার দিয়ে ক্যামেরা লুকায় রাখছি, খুবই ছোটো হ্যান্ডিক্যাম তো, বাট তারপরে ওরা দেখে ফেলছে সামহাউ, মেবি সিসি ক্যামেরাতে বুঝছে আর কি। তো ওইগুলা বিশাল কাহিনী। কিন্তু ওই সময় কেন আমরা পারলাম না? এই যে আমাদের রাস্তাঘাটে যে অবস্থা, যে বিদেশি একটা ব্লগার এসে আমাদেরকে এরকমভাবে লজ্জিত করে দিয়ে যায়। এবং আমি বলবো না উনি লজ্জিত করে দিয়ে গেছেন, উনি তো সত্যিকারের চিত্রটাই দেখাচ্ছেন। এটা তো কোনো খণ্ডচিত্র না, এটা তো প্রতিদিনের দৃশ্য বাংলাদেশে। এমন না যেটা মিস্টেকেনলি একদিন হয়ে গেছে। একদিন বাংলাদেশের রাস্তার মধ্যে দিয়ে ভাবে মানুষ রিস্কিভাবে পার হচ্ছে, একদিন বাংলাদেশে বাসগুলো এভাবে দাঁড়াচ্ছে, একদিন দাঁড়াইছে আর উনি ওই সময়টাই ভিডিও করে ফেলছেন, তা না, প্রতিদিন হচ্ছে। ওই কমেন্ট সেকশনে বাঙালি জাতিকে এবং বাংলাদেশিদেরকে ধুয়ে দেওয়া হয়েছে পুরা।
মানে একদম ডিটারজেন্ট দিয়ে কচলায় কচলায় ধোয়া হয়েছে আমাদেরকে, আমাদের একদম ইজ্জত আর রাখলা না মিয়া টাইপের অবস্থা। অনেকে ফিজি থেকে একজন কমেন্ট করে বলছে যে এরা এই কালচারের মধ্যে বড় হয় দেখেই তারা আমাদের দেশে এসে এই কালচার ফলো করে অ্যান্ড পরিবেশটাকে দূষিত করে ফেলে। এবং এই অভিযোগ অনেক দেশেই আছে যে বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা আমরা নাকি যাই, আমরা যাওয়ার পরে আমাদের খুবই নোংরা কালচার, ওটাকে আমরা দিয়ে এলাকা দূষিত করে ফেলি। যেমন আমেরিকাতে আমি যেটা সবচেয়ে বেশি অভিযোগ শুনি বাংলাদেশিদেরকে নিয়ে, সেটা হচ্ছে যেখানে মানুষ হাত ধয় বেসিনের মধ্যে, শেয়ার্ড বাথরুমগুলোতে, সেখানে মানুষ অজু করে পা ধয়। এখন এই জিনিসটা আপনার হইতে পারে নামাজ ফরজ আছে, আপনি অজু করবেন, কিছু কিছু বাথরুম আপনি সবসময় পাবেন যেটা হচ্ছে প্রাইভেট, যেখানে আপনি ঢুকলে অন্য কেউ দেখতে পাচ্ছে না, অন্য কেউ মানে ওখানে বদার করতেছে না, ওইখানে যে আপনি অজু করেন যেহেতু আপনি বাধ্য। কিন্তু না, বাংলাদেশিদের কোনো কমন সেন্স নাই, তারা করবে কি একদম পাবলিক বাথরুমে যে পা ডুবাই দিবে যেখানে মানুষ হাত ধয়, যেটা ওদের জন্য কিন্তু খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার, মানুষ পা চুবাই দিচ্ছে ওখানে। তো এটা একটা অভিযোগ। এরকম বেশ কিছু অভিযোগ আছে, বাংলাদেশিরা মেয়েদেরকে টিজ করে। মানে আমার যেটা টেক্সাস স্টেটের এক বান্ধবী ছিল কেলি, তো ওকে নিয়ে অনেকের অনেক ফ্যান্টাসি। আমি প্রথম ওকে চিনতাম না, আমি যখন আসছি তখন হচ্ছে ভিন্টেজ প্যাটসে গেছি, ওখানে বাংলাদেশিরা থাকে, তো এক ভাই আমাকে দাওয়াত দিছে। তো দেখলাম যে ওখানে পুলের মধ্যে অনেকে সাঁতার কাটতেছে, এর মধ্যে একজন দেখা গেল যে ওরা কেউ একজন কেলির ব্যাপারে কথা বলা শুরু করলো, তো ও আমাদের সাথে ভর্তি হয়েছে মাস্টার্সে, মানে একই ব্যাচের মেয়ে আর কি। তো ও অনেক রিভিলিং ড্রেস পরে, ওই রিভিলিং ড্রেস পরে ও ক্লাস করে, যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এমনিতে মেয়ে কম, তারপরে হচ্ছে ওর মতন খোলামেলা ড্রেস পরা মেয়ে আর একটু কম। তো দেখলাম যে পুলের মধ্যে বাংলাদেশিরা ওকে নিয়ে অনেক আলোচনা করতেছে, আজে বাজে আলোচনা। তো আমি শুনে খুবই মানে মনটা খারাপ লাগলো যে ভাই তোরা আসছোস আমেরিকা, এখানে এসে এগুলো করার মানে অর্থ কি? ওই বাজে চরিত্র ওরা নিয়ে আসছে বাংলাদেশ থেকে। এরপরে যেটা হয়েছে যে কেলির সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয় যখন আমরা থার্ড সেমিস্টারে অথবা ফোর্থ সেমিস্টারে। তো একই কারণে হয় যে সে একটা বাংলাদেশের গ্রুপের সাথে গ্রুপ পাইছে, তো আমার সাথে ওর মাঝে মাঝে কথাবার্তা হইতো, কারণ ওই একটা বিশাল ক্লাস ছিল যেখানে সবাই যায় আর কি। ওখানে বসে বসে আমি করতাম কি যে গল্প লিখতাম। তো আমি এরকম বসে গল্প লিখতেছি, আমার চোখ প্রফেসরের দিকে, কিন্তু আমার আঙ্গুল দিয়ে গল্প লিখতেছি, তো একদিন সবাই পাশে বসছে, তো ওই জিনিসটা নোটিস করছে। করার পরে সামহাও মনে হয় তার কৌতূহল হয়েছে আর এনিথিং, বাট এরপর থেকে ও কথাবার্তা বলা শুরু করছে। ইভেনচুয়ালি যখন ওই কোর্সটা আমরা করতেছি, যেখানে গ্রুপে ওকে রাখা হয়েছে সবাই বাংলাদেশি, ও একমাত্র আমেরিকান, এবং ওকে বলা হয়েছে যে তুমি স্লাইড বানাও। এটা খুব গায়ে লাগছে যে আমি একটা মেয়ে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আর হচ্ছে আমি মানে জামা কাপড় কম পরি, এই জন্য আমাকে দেখে মানুষজন মনে করে কি একে সিরিয়াসলি নেওয়া যাবে না, যেটা একটা ওর জন্য অবশ্যই অপমানজনক একটা ব্যাপার। যে এরকমটা ওর সাথে কেউ করে নাই। বাংলাদেশে এসে বলে তুমি স্লাইড বানাও, তুমি তুমি যেহেতু আমেরিকান, যে তোমার কথা যেহেতু আমেরিকান হবে, তুমি আমেরিকান গলায় প্রেজেন্টেশনটা দিবা। ও বলতেছে যে আমি কেন ল্যাবে যেতে পারবো না, আমাকে কেন একবারে ওরা ল্যাবে ইনক্লুড করতেছে না। ওরা যখন নিজেরা কিছু একটা করতেছে তখন ওই ছেলেগুলো একসাথে করতেছে, আমাকে নিচ্ছে না। একদিনও ল্যাবে ডাকে নাই, যেদিন যেদিন এক্সপেরিমেন্টগুলো করবে আমি নিজে থেকে বলছি যে আমাকে তোমরা নিও যখন তোমরা এক্সপেরিমেন্ট করবা, ওরা নেয় নাই। ওরে স্লাইড বানাতে দিছে, অ্যান্ড ও বুঝতে পারছে যে ওদের মধ্যে কেউ কেউ ওকে খুব ভালো চোখে দেখে না, মানে ওর নজর মুখে থাকে না, বা খুবই ক্রিপি লুক দেয় ওকে। তো এই জিনিসগুলো আমাকে পরে বলছে। প্রথমে যেটা হয়েছে যে ওকে কিছুই দেয় না, তো আমাকে একদিন টেক্সট করে বলতেছে যে আচ্ছা ক্লাসে তো আমি আসতে পারবো না, তুমি একটু বলতে পারবো যে ক্লাসে কী হয়েছে। তোকে আমি ক্লাসে কী হয়েছে ছবি তুলে পাঠাইছি। পরে ও বলে যে হচ্ছে ওই ওই ক্লাসেরই পরে কোনো একটা সময়, ওটা মনে হয় ঈদের পরে অথবা আগে, ও একদিন আমাকে ব্রেকফাস্ট করতে ডাকছে। তো আমি গেছি, যাওয়ার পরে ওই নর্মাল কথাবার্তা হইতে হইতে ওর ফ্যামিলি হচ্ছে হাফ স্কটিশ, তো সরি আইরিশ, তো ওই সব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে আউট অফ নো ওয়্যার ও আমার বলে যে তুমি বাংলাদেশি, এটা আমি আগে জানতাম না, আমি মনে করতাম যে তুমি আসলে অন্য কোনো দেশ থেকে আসছো। আমি বললাম যে কেন? ও বললো যে তোমার মতো বাংলাদেশি দেখি নাই, হুইচ ইজ অ্যাবসোলুটলি, এটা এমন না যে এটা ফ্ল্যাটারিং, এটা অ্যাবসোলুটলি ইনসাল্টিং ফর মি, যে আমেরিকান একটা মেয়ে আমাকে বলতেছে যে তোমার মতন বাংলাদেশে আমি দেখি নাই। মানে আমাদের রেপুটেশন ওই জায়গা থেকে গেছে আর কি, যে আমরা আমেরিকাতে যেও মেয়েদেরকে এমন ক্রিপ দিছি, এমন আজে বাজে কথা বলছে ওদেরকে নিয়ে, এমনভাবে ওদের দিকে তাকাইছি যে ওরা বুঝতে পারছে যে এরা কি মাল। এবং এটা কাদের কথা বলতেছি? যেসব বাংলাদেশি উচ্চ শিক্ষিত, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট থেকে পড়াশোনা করছে, তারপরে আমেরিকায় গেছে এবং মোটামুটি একটা মানের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। ওইখানে গিয়ে টেক্সাসের ক্যাপিটালের একটু দূরে, মানে 50 মিনিটের ড্রাইভ, ওইখানে গিয়ে তারা যদি এরকম মানুষজন যদি যায়, তাহলে যেসব বাংলাদেশিরা পড়াশোনা তেমন করার সুযোগ পায় না, ইউনিভার্সিটিতে যায় নাই, তাদের অবস্থা চিন্তা করেন। আমরা এই রেপুটেশন নিয়ে বিদেশে যাই, তারপরে আমরা মনে করি কি যে আমরা তো বাংলায় কথা বলতেছি তাই মনে হয় মেয়েটা বুঝলো না, আমরা বাংলায় কথা বলতেছি তাই ছেলেটা বুঝলো না। ইভেন আরও একটা খুবই লজ্জাজনক কাহিনী আছে, সেটা একটা ছেলেকে নিয়ে, একজন জিউইশ ছেলে, তো ওরে নিয়ে আরেক কাহিনী। ওর এত কাহিনী বলতে গেলে দেখি কয় মিনিট, আচ্ছা 10 মিনিটের মতন। তো ও যেটা করছে, ও হচ্ছে
বাংলাদেশ থেকে অ্যাভয়েড করতো, ও জিউইশ, এবং তার পেছনে একটা লম্বা গল্প আছে। সেটা আমাকে কখন জানাইছে, যখন সে আমাকে র্যান্ডমলি পাইছে ওই ক্লাসে আমাদের দেখা হওয়ার অনেক আগে মেকার স্পেসে। সে একটা জিনিস বানানোর চেষ্টা করতেছিল, আমি গেছিলাম, আমি অন্য একটা জিনিস লেজার দিয়ে কাটতেছিলাম। তো ওইখানে ওর সাথে কথাবার্তা হয়েছে। তো ও আমাকে হঠাৎ করে বলছে যে তুমি কি এই কম্পিউটারটাকে, এই মেশিনকে তুমি আগে চালাইছো, এখানে একটা, ওখানে একটা থ্রটল থাকে, বলে যে থ্রটলটা কাজ করতেছে না। আমি বললাম যে আমি আসলে ওটার অ্যাক্সেস নাই আমার, আমি ওটা কখনো ট্রেনিং করি নাই, চালাই নাই। বাট তারপরে র্যান্ডম কথাবার্তা হইতে হইতে ও বললো যে ও হচ্ছে সেতার বাজায়, এবং ও হচ্ছে সেতার বাজায়, ইন্ডিয়ান মিউজিকের প্রতি অনেক ভক্তি আছে। তো ও ওগুলো নিয়ে কথা বলছে। তারপর আমি বলছি যে আমি বইপত্র লিখি। তো আমাদের মধ্যে খুবই ভালো একটা বন্ডিং হয়েছে। তো প্রতিদিনই এরকম ও হচ্ছে টেক্সট দিত আমাকে যে একটা ওয়াইনের গ্লাসের ছবি, একটা প্রশ্নবোধক, মানে প্রতিদিন সন্ধ্যার সময় বলতো যে ড্রিঙ্ক করতে যাওয়া নাকি। তো মাঝে মাঝে যাইতাম। তো ওর সাথে অনেক ধরনের আলোচনা হয়তো। ওর বাসা একটা এপিক জিনিস, দেখার মতন জিনিস। বাট ও বাংলাদেশ থেকে অ্যাভয়েড করতো ভিন্ন কারণে। ও অনেক পরে জানতে পারছে যে আমি আসলে বাংলাদেশ থেকে গেছি। এই জিনিসগুলো কিন্তু আমার জন্য সম্মানজনক না, এটা আমার জন্য ফ্ল্যাটারিং না যে আমি ডিফারেন্ট, আমি বাংলাদেশের থেকে আলাদা, আমাকে আমার সাথে মিশতে ওর কোনো প্রবলেম নাই, আমার মধ্যে এরকম কোনো কালচারাল বায়াস নাই। এটা আমার জন্য ফ্ল্যাটারিং ইন্ডিভিজুয়ালি হইতে পারতো যদি না আমার বাংলাদেশি পরিচয়কে এরকম একটা স্ল্যাপ আইসা পড়তো যে আমার পরিচয় আমি বাংলাদেশি, সেই কারণে মানে মানুষজনের একটা নেগেটিভ ধারণা হয়েছে বাংলাদেশিদের প্রতি, সেখান থেকে আমাকে এক্সক্লুড করা হচ্ছে। ঠিক আছে, ও হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ বাংলাদেশি, আমরা এর আগে 20টারে দেখছি, ও 21 নাম্বার, ওর আলাদা, ওর সাথে আমরা চলি। এইটা কোন ধরনের বিহেভিয়ার ভাই? মানে আমরা আমরা বিদেশে যে দেশের নাম যে ডুবাই, তাতে করে আপনাদের তো লজ্জায় মাথা কাটা যায় না, কিন্তু আমার যায়। এখন এই যে ভিডিওটা বানাইছে, আবার ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, তো ভিডিওটার মধ্যে ওখানে যে কমেন্ট বক্সে যেসব কথাবার্তা বলা হয়েছে তা দেখে আবার বাংলাদেশিদের গরিমাতে যা লাগছে, তারা ওখানে যাবে পাল্টা কথা বলতেছে। একজন লিখছে কি জানেন? ওখানে একজন লিখছে যে আমরা অ্যাটলিস্ট তোমাদের মতো না যে আমাদের সন্তানের বাবার পরিচয় জানি না, কারণ আমরা এখানে সবাই বৈধভাবে বিয়ে টিয়ে করি। চিন্তা করতে পারেন ফ্লেক্সের লেভেলটা দেখছেন? আমাদের লজ্জায় মরে যাওয়ার কথা এরকম একটা সিস্টেম রাস্তার মধ্যে। অ্যান্ড এটা বাই ডিজাইন না, এটা করা হয়েছে আর কি। মানে ডিজাইন যদি আমরা ঠিক মতন অ্যাপ্লাই করতে পারতাম, এটা আমরা সরাই ফেলতে পারতাম, কিন্তু এটাকে আমরা ইচ্ছা করে করছি। কারণ নিরাপদ সড়কের সময় আমি দেখছি কীভাবে লেন মেনটেন করে গাড়ি চালানো সম্ভব বাংলাদেশে। রিক্সার লেন থেকে রিক্সা সরবেন, এটা করা সম্ভব। এবং রিক্সাওয়ালারা মনে করে কি আমার দেরি হয়ে যাবে, না, তুমি আরও আগে পৌঁছায় যাবা, কারণ জ্যাম অনেক কমে যাবে রাস্তায়। তোমার হয়তো এখন তুমি স্লো যাচ্ছ, উড়ে উড়ে যেতে পারছো না একটা রিক্সায় ক্রস করে, কিন্তু তুমি তারপর আগে পৌঁছাবা, কারণ রাস্তাতে জ্যাম নাই। এই জিনিসটা নিরাপদ সড়কের সময় আমরা দেখছিলাম। এই জায়গাতে আমরা ইচ্ছা করে একটা এরকম বস্তি মার্কা জিনিস বানিয়ে রাখি, যেখানে সব ঘিঞ্জি করে ফেলে জিনিসপাতি, রাস্তার মধ্যে হাঁটা যাবে না। মানে আমার রাস্তাদের নর্মালি রাস্তা পার হচ্ছে, লোকজন ওভারব্রিজে যাচ্ছে না, সেটা নিয়েও খুব সব জায়গাতে বলার থাকে না, কারণ অনেক জায়গাতে উপায় নাই। কিন্তু আমাদের বাস যেভাবে চলে, আমাদের রাস্তা যেভাবে চলে, আমাদের শহর যেমনি চলে ভাই, এটা তো খুব গর্ব করে বলার মতো কিছু না। এটা চলে শুধুমাত্র আমাদের খাসলতের জন্য। সবাই নিয়মটা জানে যে আমারে এই লাইনে থাকতে হবে, কিন্তু ও থাকবে না। ও কেন থাকবে না? কারণ রিক্সাওয়ালা চাচা ঢুকাই দিছে। রিক্সাওয়ালা চাচা কেন ঢুকাই দিছে? কারণ বাইকার চাচা ঢুকাই দিচ্ছে। তো সবার মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, আমরা সবাই নিয়ম ভাঙবো। ক্যান্টনমেন্টে গেলে সবাই লাইনে চলে আসে। তার মানে কি? সিস্টেম কিন্তু এরা জানে, এরা ফলো করতে জানে ল, কিন্তু করে না। খাসলত খারাপ, আমাদের জাতিগতভাবে আমরা খারাপ লোক। একটা প্রোটেস্ট করতে গেলে আমরা দৌড়তে যে জুতা টুতা চুরি করে নিয়ে চলে যাচ্ছি, কেএফসিতে যে মুরগি চাবাচ্ছি। একটা আন্দোলন করে স্বৈরাচার ফেলছেন, আপনারা যে হাঁস চুরি করতেছেন, লজ্জায় মাথাটা কাটা যায় আমাদের রে ভাই। একটা মহান কাজ করছেন বলে পুরো পৃথিবী ক্যামেরাটা তাক করছে, দেখে কি হাঁস চুরি করে নিয়ে যাচ্ছে, ব্রা চুরি করে নিয়ে যাচ্ছে। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস রে ভাই? মানে এটা করলে ইজ্জত থাকে, পুরো পৃথিবী দেখছে বাংলাদেশিরা কাঙ্গালের মতো আচরণ করছে। এই জন্য ইন্ডিয়ানরা আমাদেরকে ডাকেন কাংলাদেশি। আমি বড় গলায় কখনো কাউকে বলতে চাই নাই বাংলাদেশি ডাকলেন কেন, আমি তো আপনার এই দেশকে গালি দিই একটা, এটা আমি কখনো বলতে চাই নাই। কারণ আমাদেরকে এরকম আচরণ করতে দেখা যায়। আমি কি আউট অফ নো হেয়ার বলতে পারবো যে ব্রো তুমি কেন আমাকে এরকম একটা আপত্তিকর কথা বললা? আমরা আপত্তিকর কাজ করি। যেদিন আমরা আপত্তিকর কাজ করব না, আমি হয়তো করি না, আমি অফলাইনে মানুষের সামনে আমি ব্রিটিশ ভদ্রতা মেনটেন করি। আমি সবার সাথে অত্যন্ত ভদ্র ভাষায় কথাবার্তা বলি। আমি সবসময় তাদের স্বার্থ আগে দেখি। যদি এনিথিং মানে অন্যরা সবাই আমার আগে যাবে, আগে জিনিস পাবে, আগে আমি ওদেরকে মানে ট্রিট করবো আমার উপরে। এই রকম আচরণের জন্য আমাকে অফলাইনে যারা চেনে তাদের বেশিরভাগ মানুষই খুবই পছন্দ করে। কিন্তু যখন আমি বলতেছি যে আমরা এই কাজটা করি, তখন ওই যে ওরা এটাকে 20টা বাংলাদেশি দেখছে, আর আমার এই ব্রিটিশ ভদ্রতা দেখে হয়তো তারা আমাকে পছন্দ করছে, বা আমি তো মানে ওদের সাথে ওদের কালচারের ভিতরে খুবই মানে কারেজাসলি ঢুকে যেতে পারতেছি। সো ওরা আমাকে খুব তাড়াতাড়ি জানতে পারতেছে, অ্যান্ড ওরা অ্যাজিউমই করে নিচ্ছে আমি বাংলাদেশি না। ওরা প্রথমে ধরে নেয় যে আমি মেবি ইন্ডিয়া থেকে আসছি,
এবং হয়তো মানে অথবা অন্য কোনো দেশ থেকে আসছি যেটা হয়তো ক্যারিবিয়ান ওর সামথিং, বাট ওরা ধরতেই পারে না যে, ভাবতেই পারে না যে বাংলাদেশ থেকে আসছি। এটা কি মনে হয় যে এটা কি একটা ওদের কোনো শত্রুতা বাংলাদেশিদের সাথে? ওদের তো কোনো বিশেষ জাতির প্রতি শত্রুতা নাই, বিশেষ করে বাংলাদেশি নামের একটা জাতির প্রতি যাদের করে টোটালি চেনে না, কোন গ্রাউন্ডে শত্রুতা করবে? তা আমাদের আচরণের জন্যই তো এরকমটা বলছে। কারণ আমি কেলিকে ওই দিন বলতে পারলাম না ভাই, মানে কেলি আমাকে বলতেছিল মাঝে মাঝে তোকে বেনিফিট অফ ডাউট দেই, তো আমার এত লজ্জা লাগছে যে বেনিফিট অফ ডাউট যে তুমি দিতে পারো না, ওরা যে এক্স্যাক্টলি ওটাই মিন করছে এটা আমি বলতে পারি নাই, কারণ আমার দেশের মানুষ এত খারাপ, এটা আমাকে মুখ দিয়ে বলতে হবে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলা আমরা আবার যে কাউন্টার অ্যাটাক করতেছি, এটার জন্য লজ্জা হওয়া উচিত ভাই। মানে আপনি বাংলাদেশের মধ্যে সভ্যভাবে থাকতে পারেন না কেন? আপনি কেন পচাক পচাক করে ডানে বামে পানের পিক ফেলতে ফেলতে হাঁটেন? এগুলা যে অভদ্রতা, এটা কি আপনি বুঝেন না? আপনি যখন রাস্তাতে যান তখন একটা মারামারি সিচুয়েশন হলে মানুষকে থাপ্পড় মেরে বসেন, একটা প্রোটেস্ট করতে গেলে একটু সুযোগ পেলে জুতাটা নিয়ে আসেন, হাঁসটা নিয়ে যান। এগুলো যে খারাপ কাজ, এটা কি মানে কমন সেন্সে তো অবশ্যই সবার আছে যে এটা একটা খারাপ কাজ, কিন্তু করতেছেন। ভাবনাখান এরকম যে আরে করতেছি কি আর হবে, কেউ পুলিশ দেখতেছে না। ভাই, যে ভালো লোক তার জন্য পুলিশ লাগে না, আল্লাহ খোদা লাগে না, জান্নাত জাহান্নামের ভয় দেখানো লাগে না, ও এমনিতেই চুরিটা করবে না। তা যে খারাপ লোক, ও যদি জানে যে আল্লাহ আমাকে দেখতেছে তাও চুরি করবে, পুলিশ না দেখলে হইল। তো এই জিনিসগুলা আমাদের মধ্যে কবে জন্মাবে আমি জানি না। আসলে আমার খুব হতাশ লাগে আমার জাতিকে নিয়ে, যে বেসিক কিছু ভদ্রতা রাস্তাতে চলার সময়, কোথাও গিয়ে বসার সময় ওরা মেনটেন করবে না। অথচ ওরা বলবে সালাম দিলি না কেন, পায়ের ওপর পা তুইলা বসলি কেন, এসব বলবে, কিন্তু আসল জায়গাতে নাই। যেগুলো কোনো ধরনের অভব্যতাই না, সেগুলো নিয়ে তাদের অনেক মাথা ব্যথা, কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল অভব্যতা, ওগুলো নিয়ে কোনোই মাথা ব্যথা নাই। আমি আমার জাতিকে নিয়ে, আমি আমার দেশের মানুষকে নিয়ে খুবই হতাশ, খুবই লজ্জিত। আমার ওই কমেন্ট বক্স দেখে খুবই লজ্জা লাগছে। এই জন্য না যে মানুষজন বলতেছে তোমরা ফিজিতে এসে একই নোংরামি করো, আমার লজ্জা লাগছে আমাদের দেশের লোকজন ওইখানে কি কমেন্ট করছে ওইটা পইরা। একে তো আপনি একটা খুবই খারাপ কাজ করতেছেন, বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষজন এরকম উশৃঙ্খল, তারপর আপনি আবার ওখানে কমেন্ট করতেছেন এরকম যে আমার কানগুলা কাটা গেল। আমি এরকম লজ্জা অনেকদিন ধরে পাই নাই বাংলাদেশকে নিয়ে, ওই কমেন্ট সেকশনে ঢুকে যেটা পাইছি। আর তার আগে মনে পাইছিলাম যখন কেলি আমাকে বলতেছিল জেলিক্সের বারে বসে যে হচ্ছে তাকে কিসের ভিতরে যাইতে হয়েছে বাংলাদেশে এসে থাকতে, যে এইসব তার কিছু বলার নাই আর কি। এই এই যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু কেউ দেখবে এমন না, যারা দেখবেন তারা হয়তো অলরেডি বব্ব। মনের দুঃখে বললাম। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।